রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। চীন থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনায় বাধা আরোপের চেষ্টা অব্যাহত যুক্তরাষ্ট্রের। $11 বিলিয়ন ব্যয়ে ব্রিটেন থেকে 20টি ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তি তুরস্কের। জ্বালানি খাতে সৌদি আরব থেকে $6 বিলিয়ন সহায়তা লাভ পাকিস্তানের। তুরস্ক থেকে দ্বিতীয় রণতরী সংগ্রহের পথে পাকিস্তান। সামরিক খাতে $440 বিলিয়ন মেগা প্রকল্প জার্মানির। চীন থেকে বাংলাদেশের শক্তিশালী যুদ্ধ বিমান সহ আধুনিক সমরাস্ত্র ক্রয়ে যুক্তরাষ্ট্রের বাধা আরোপের বিষয়টি এবার আরও প্রকাশ্য রূপ নিয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেনকে। এরপর সিনেট কমিটি অন ফরেন রিলেশনসে তার মনোনয়ন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে একজন সিনেটর ব্রেন্টকে উদ্দেশ্য করে বলেন, চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক। ওই সিনেটর এই সময় তার কাছে জানতে চান, চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা কমানোর লক্ষ্যে তিনি কি করবেন। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সাথে তিনিও একমত। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত হলে বাংলাদেশ সরকারের সামনে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের বিষয়টি তুলে ধরবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধির পদক্ষেপ নেবেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি কি সমরাস্ত্র সংগ্রহ করতে পারে তার আলোকে তিনি বাংলাদেশকে প্রস্তাব দেবেন সেগুলো যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য। তাছাড়া যৌথ সামরিক মহড়া আয়োজন সহ আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উদ্যোগের কথা জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত মার্চ মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেন। এ সফরের মাধ্যমে চীন থেকে বাংলাদেশ 20টি J-10C ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা করা হয় দুই দেশের মধ্যে। এ খবর সামনে আসার পর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা সরাসরি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের আপত্তির কথা জানায়। এমনকি তারা জানতে চায় বাংলাদেশের J-10C যুদ্ধ বিমান কেন দরকার। পরবর্তীতে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা প্রকাশ্যে বাংলাদেশের গণমাধ্যমের কাছে স্বীকার করেন, চীন থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে এবং এতে তারা উদ্বিগ্ন। সম্প্রতি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ চীন থেকে পূর্ণ প্যাকেজ সহ 20টি J-10C যুদ্ধ বিমান কেনার বিষয়টি চূড়ান্ত করেছে। এই যুদ্ধ বিমানের সাথে বাংলাদেশ পাবে গ্রাউন্ড বেসড শক্তিশালী HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম সহ শক্তিশালী অনেক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রকাশিত খবরে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে যাবতীয় আয়োজন সম্পন্ন করলেও চুক্তি করবে না। এই বিষয়ে চুক্তি করবে পরবর্তী নির্বাচিত সরকার। আর এর ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ এই যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। কারণ ভারত কখনো চায় না বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান সহ আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করুক। এবার ভারতের এই চাওয়ার সাথে মিলিত হয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মধ্যে বর্তমানে নানাভাবে সক্রিয় রয়েছে ভারতের দালাল শ্রেণী, যারা সর্বতোভাবে চেষ্টা করছে এই উদ্যোগ নস্যাতের। ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ চাপ উপেক্ষা করে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য চীনা J-10C যুদ্ধ বিমান সংগ্রহ করা কঠিন বিষয়ে পরিণত হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বাংলাদেশকে কিনতে হতে পারে এমন সব অস্ত্র যা বাংলাদেশের তেমন কাজে আসবে না। কারণ যুক্তরাষ্ট্র মুসলিম অনেক দেশের কাছে অস্ত্র বিক্রি করলেও সেগুলো ব্যবহারের ক্ষেত্রে নানা ধরনের শর্ত দেয়। যেমন পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী F-16 ফাইটার জেট রয়েছে, কিন্তু সেসব বিমান পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না শর্তের কারণে। তাছাড়া দীর্ঘদিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেয়নি এসব বিমান আধুনিকায়নের কিট ও খুচরা যন্ত্রাংশ। একইভাবে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ F-35 5th জেনারেশন ফাইটার জেট কিনতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে এমন সব শর্ত আরোপ করে যার ফলে সেগুলো কিনে শোপিস হিসেবে রেখে দেওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না দেশটির। ফলে সংযুক্ত আরব আমিরাত ফ্রান্সের রেফালে ফাইটার জেট কেনার চুক্তি করে।
বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনের আগে বাইডেন প্রশাসন ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশকে ভারতের হাতে অর্পণ করে লেজ গুটিয়ে পালিয়েছিল এবং মাফিয়া শাসক শেখ হাসিনাকে মেনে নিয়েছিল। আর ভারত এখনও সর্ব উপায়ে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করে চলছে। ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এক্ষেত্রে বাংলাদেশের সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়া এবং চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আপত্তি আমলে নেওয়া উচিত নয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান সংগ্রহ করলে তাতে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কি আছে তা বোধগম্য নয়। চীন থেকে সমরাস্ত্র কেনার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র মূলত এখনও ভারতের হয়ে কাজ করছে বাংলাদেশের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র চাইতে পারে বাংলাদেশ তাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনুক, কিন্তু সেক্ষেত্রে তাদের সব শর্ত তুলে নিতে হবে। কিন্তু তারপরও তাদের বিশ্বাস নেই, কারণ পাকিস্তানের কাছে থাকা তাদের F-16 ফাইটার জেট তার প্রমাণ। এছাড়া তুরস্ককে F-35 প্রকল্প থেকে বের করে দেওয়া এবং F-16 ফাইটার জেট ডেলিভারি দিতে গড়িমসি যুক্তরাষ্ট্রের আরেকটি খারাপ নজির। ভারতের আপত্তির কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন F-16 যুদ্ধ বিমান আধুনিকায়নে পাকিস্তানকে কোনো সহায়তা করেনি। তাছাড়া বেনজির ভুট্টোর সময় পাকিস্তান এসব যুদ্ধ বিমান কেনার চুক্তি করলেও অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই বিমান হস্তান্তর করে। যুক্তরাষ্ট্রের শর্তের কারণে একসময় পাকিস্তানের কাছে বোঝা হিসেবে পরিণত হয় F-16 ফাইটার জেট। তাছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাতে যখন তখন যে কোনো দেশের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করে। ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কিনলেও সবসময় তাদের মন জুগিয়ে চলতে হবে সেসব সমরাস্ত্র সক্রিয় রাখা এবং ব্যবহার করতে চাইলে, অন্যথায় অবরোধ আরোপ করে অকার্যকর করে দেবে তাদের কাছ থেকে সেনা সমরাস্ত্র। $11 বিলিয়ন ব্যয়ে ব্রিটেন থেকে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে তুরস্ক। সোমবার আঙ্কারায় তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিতে স্বাক্ষর করেন। 2030 সালে তুরস্ক প্রথম ডেলিভারি পাবে এই যুদ্ধ বিমান। তুরস্ক তাদের নিজস্ব তৈরি 5th জেনারেশন ফাইটার জেট কান সার্ভিসে যুক্ত করার আগে 120টি আধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে। ইসরায়েলের সাথে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে বিমান শক্তিতে দুর্বলতা দূর করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তুরস্ক গত বছর যুক্তরাষ্ট্রের সাথে $7 বিলিয়ন ব্যয়ে 40টি F-16 ফাইটার জেট কেনার চুক্তি করে, কিন্তু যুক্তরাষ্ট্র দেরি করছে এই যুদ্ধ বিমান ডেলিভারির ক্ষেত্রে। সংকট এড়াতে তুরস্ক, কাতার এবং ওমান থেকে 12টি করে মোট 24টি সেকেন্ড হ্যান্ড ইউরো ফাইটার টাইফুন সংগ্রহ করবে জরুরি ভিত্তিতে। ব্রিটেন, জার্মানি, স্পেন ও ইতালির যৌথ উদ্যোগে নির্মিত ইউরো ফাইটার টাইফুন একটি 4.5 জেনারেশন শক্তিশালী মাল্টিরোল ফাইটার জেট। এর রয়েছে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশেপ মিসাইল হামলার ক্ষমতা। আকাশে প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সাথে মারাত্মক ডগ ফাইটে লিপ্ত হতে সক্ষম এই ইউরো ফাইটার টাইফুন। এটি 2 ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক এয়ার সুপেরিয়রিটি ফাইটার জেট। গাজা এবং সিরিয়া ইস্যু ঘিরে তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক বর্তমানে তিক্ত আকার ধারণ করেছে। তুরস্কে আক্রমণেরও হুমকি দিয়েছে ইসরায়েল। অপরদিকে সাইপ্রাস ও ভূমধ্য সাগরের সীমানা নিয়ে গ্রিসের সাথেও দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে তুরস্কের। এই অবস্থায় দেশটি বিমান শক্তি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের জন্য দ্বিতীয় রণতরী করভেট প্রস্তুত করেছে তুরস্ক। সোমবার তুরস্ক এর রণতরীর সফল পরীক্ষা চালিয়েছে। এ সময় আকাশ, স্থল এবং সমুদ্রের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে রণতরীর গান সিস্টেম। 2020 সালে পাকিস্তান তুরস্কের সাথে 4টি করভেট রণতরী নির্মাণের চুক্তি করে। তুরস্কের মিলজিম প্রকল্পের আওতায় এসব রণতরী নির্মিত হয়। প্রথম রণতরী বাবর নামক করভেট 2024 সালে তুরস্ক হস্তান্তর করে পাকিস্তানকে। দ্বিতীয় রণতরীর নাম খাইবার এবং এটি কিছুদিন পর রওনা দেবে পাকিস্তানের পথে। বাকি দুটি রণতরীর নাম বদর এবং তারিক। চুক্তি অনুযায়ী এই দুটি রণতরী নির্মিত হচ্ছে পাকিস্তানে। এসব রণতরী লাভ আরব সাগরে নৌশক্তি বৃদ্ধি করবে পাকিস্তানের। জ্বালানি খাতে সৌদি আরব থেকে $6 বিলিয়ন সহায়তা পাচ্ছে পাকিস্তান। এর মধ্যে নগদ $1 বিলিয়ন দেবে সৌদি আরব। বাকি $5 বিলিয়ন পাকিস্তান পাবে আমানত বাবদ। এই আমানত বর্তমানে রক্ষিত আছে পাকিস্তানের স্টেট ব্যাংকে। আগামী ডিসেম্বরের মধ্যে $2 বিলিয়ন এবং 2025 সালের জুন মাসের মধ্যে $3 বিলিয়ন সৌদি আরবের উত্তোলনের কথা ছিল। এটি স্থগিত করেছে সৌদি আরব সরকার। ফলে পাকিস্তানের ব্যাংকে দীর্ঘমেয়াদে রক্ষিত থাকবে সৌদি এই অর্থ এবং পাকিস্তান তা কাজে লাগাতে পারবে। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির 2 দিনের সফরে সৌদি আরব পৌঁছান। সফরের প্রথম দিন পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে জ্বালানি তেল খাতে সহায়তার বিষয়টি
নিশ্চিত করে। সৌদি আরবের সাথে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। সামরিক শক্তি বৃদ্ধির ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে জার্মানি। এ লক্ষ্যে আগামী কয়েক বছরে দেশটি ব্যয় করবে $440 বিলিয়ন। বিপুল এই অর্থ জার্মানি খরচ করবে সমরাস্ত্র তৈরির জন্য। এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল, ট্যাঙ্ক, স্যাটেলাইট, ড্রোন, নেভি সহ সামরিক সব শাখায় আধুনিক অস্ত্র যুক্ত করবে জার্মানি। সমরাস্ত্র তৈরির জন্য জার্মানি বিপুল এই অর্থে বাস্তবায়ন করবে 320টি প্রকল্প। জার্মানির এর সমর পরিকল্পনা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে সোমবার পলিটিকো অনলাইনে ফাঁস হয়েছে জার্মানির এর সামরিক প্রস্তুতির বিষয়। সামরিক খাতে $440 বিলিয়ন ব্যয়ে জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অধিকারী হওয়ার দিকে অগ্রসর হতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হিটলারের নেতৃত্বে জার্মানি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্মি। জার্মানির কাছে তখন ছিল নিজস্ব নির্মিত কয়েক হাজার যুদ্ধ বিমান, হাজার হাজার ট্যাঙ্ক সহ বিশাল অস্ত্র ভাণ্ডার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জার্মানির যুদ্ধ বিমান নির্মাণ সহ অনেক আধুনিক অস্ত্র নির্মাণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়। একইভাবে নিষেধাজ্ঞা রয়েছে জাপানের ওপরও বিভিন্ন ক্ষেত্রে। জার্মানি ও জাপানের প্রতিরক্ষার দায়িত্ব মূলত এখনও যুক্তরাষ্ট্রের উপর অর্পিত। গাজা যুদ্ধ আজ মানব সভ্যতার এক ভয়াবহ অধ্যায় হয়ে উঠেছে। ইতিহাসের দীর্ঘ সময়ে মধ্যপ্রাচ্যে বহু যুদ্ধ, দখল আর প্রতিরোধ দেখা গেছে, কিন্তু 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যে মাত্রায় গাজার জনজীবনকে ধ্বংস করেছে তা অভূতপূর্ব। জাতিসংঘের তথ্য মতে ইতোমধ্যেই গাজায় নিহত মানুষের সংখ্যা 68,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় 1,70,000-এর বেশি মানুষ। এক সময়ের জরাকীর্ণ শহর আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি নতুন অস্ত্রবিরতি বা সিজ ফায়ার পরিকল্পনা সামনে আসে, জানিয়ে বহু মানুষ আশা করেছিলেন অন্তত কিছুটা প্রশমনের পথ খুলবে। কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজে স্পষ্ট ভাষায় এই পরিকল্পনাকে পুরোপুরি অপর্যাপ্ত বলে অভিহিত করেন এবং বলেন এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তার মতে এই চুক্তি কেবল সময়ক্ষেপণ, যা দখল, শোষণ ও উপনিবেশ স্থাপনের প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করবে। আলবানিজের ভাষায় এটি কোনো যুদ্ধ নয়, এটি গণহত্যা, যেখানে একটি জাতিকে নির্মূল করার সুনির্দিষ্ট ইচ্ছা কাজ করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও এই মতকে সমর্থন করেছে। তারা বলেছে যে গাজায় যা ঘটছে তা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে এবং এর পেছনে প্রমাণও রয়েছে। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে এসব বিকৃত ও ইহুদি বিরোধী প্রচারণা, কিন্তু বিশ্বের বহু দেশ ও স্বাধীন বিশেষজ্ঞ একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখছে। গাজা আজ এক মৃতভূমি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর ডেপুটি নির্বাহী পরিচালক অ্যান্ড্রু সাবাটন বলেছেন, আমি গাজায় দেখেছি তা যেন কোনো ডিস্টোপিয়ান সিনেমার দৃশ্য। মাইলের পর মাইল কেবল ধ্বংস, ধোঁয়া আর ধুলো। তিনি বলেছেন, গাজায় এখন এমন কোনো ভবন অবশিষ্ট নেই যা সম্পূর্ণ অক্ষত রয়েছে। সেখানে মানুষ অর্ধ ধ্বংসপ্রাপ্ত ভবনে বা রাস্তার পাশে অস্থায়ী তাঁবুতে বাস করছে। তার মতে গাজার মহিলারা এবং নবজাতক শিশুরা এখন মৃত্যুর প্রান্তে। প্রতি 4 জনের একজন অনাহারে, 11,500 গর্ভবতী নারী না খেয়ে আছেন। নবজাতকদের 70% অকাল বা অপুষ্ট জন্ম নিচ্ছে। 1/3 গর্ভাবস্থা উচ্চ ঝুঁকিতে। গাজার 94% হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ওষুধ নেই, বিদ্যুৎ নেই, ফলে প্রসবকালীন মৃত্যুহার ভয়াবহভাবে বেড়ে গেছে। সাবাটন বলেছেন, এই পরিস্থিতি এমন এক প্রজন্ম তৈরি করছে যারা চিরস্থায়ী মানসিক আঘাতে ভুগবে। তার হিসেব অনুযায়ী গাজার তরুণ জনগোষ্ঠীর 70%ই বিষণ্ণতা ও উদ্বেগে আক্রান্ত, 50%-এর বেশি পিটিএসডিতে ভুগছে। এই প্রজন্ম হয়তো শারীরিকভাবে বেঁচে থাকবে, কিন্তু মানসিকভাবে ধ্বংস হয়ে যাবে, এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।
গাজার পাশাপাশি পশ্চিম তীরেও চলছে এক নীরব দখল যুদ্ধ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা আনরুয়া জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির নামে কিছুটা শান্তি আসলেও পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। আনরুয়ার পশ্চিম তীর বিষয়ক পরিচালক রোল্যান্ড ফ্রিডরিখ বলেছেন, গাজায় যুদ্ধ প্রশমনের অজুহাতে পশ্চিম তীরে দখলদারিত্ব জোরদার করা হচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হাতে 7,154টি হামলা সংঘটিত হয়েছে। নিহত হয়েছে 33 জন ফিলিস্তিনি, উচ্ছেদ করা হয়েছে 33টি বেদুইন সম্প্রদায়। জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী ক্যাম্প এখন প্রায় জনশূন্য, সেখানে কেউ ফিরতে পারছে না। সাম্প্রতিক অলিভ হারভেস্ট মৌসুমে আবারও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। ভিডিও চিত্রে দেখা গেছে মুখোশধারী এক ব্যক্তি ইহুদি ধর্মীয় পোশাক পরা অবস্থায় নারী সহ কয়েকজনকে ক্লাব দিয়ে আঘাত করছে। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন আতঙ্কজনক মাত্রায় পৌঁছে গেছে। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় ইসরায়েলের দখলনীতি গাজা ও পশ্চিম তীর উভয় ক্ষেত্রেই সমানভাবে চলছে, আর আন্তর্জাতিক সম্প্রদায় মূলত নীরব দর্শক। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এখন উগ্র জাতীয়তাবাদের নিয়ন্ত্রণে। বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গাভির মতো নেতারা এখন সরকারের গুরুত্বপূর্ণ অংশ, যারা প্রকাশ্যে বর্ণবাদী বক্তব্য দিতে দ্বিধা করেন না। স্মোট্রিচ সম্প্রতি সৌদি আরবকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি তারা বলে স্বীকৃতির বদলে ফিলিস্তিন রাষ্ট্র, তাহলে ধন্যবাদ, তারা মরুভূমিতে উট চালাক, আমরা আমাদের দেশ গড়ব। তার এই মন্তব্য শুধু সৌদি আরবকে নয়, পুরো আরব বিশ্বকে অপমান করেছে। যদিও পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এতে ইসরায়েলি রাজনীতির নৈতিক অবক্ষয়ের চিত্র স্পষ্ট হয়েছে। ইসরায়েলের বিরোধী নেতারা যেমন ইয়ার লাপিদ বা বেনি গান্স বলেছেন, স্মোট্রিচ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না। তবুও বাস্তবতা হলো নেতানিয়াহু সরকার টিকে আছে এই উগ্রপন্থী জোটের ওপর। ফলে কোনো শান্তি চুক্তি বা দ্বিরাষ্ট্র সমাধান কার্যকর হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ। তারা একদিকে শান্তির মধ্যস্থতাকারী দাবি করে অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে। আলবানিজে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুধু গাজায় গণহত্যাই করছে না, তারা আন্তর্জাতিক ব্যবস্থাকেও ধ্বংস করছে। যুক্তরাষ্ট্র নিজে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে, যারা ইসরায়েলের অপরাধ তদন্ত করতে চেয়েছিলেন। এভাবে যুক্তরাষ্ট্র কার্যত ন্যায় বিচারের আন্তর্জাতিক কাঠামোকেই ভেঙে দিচ্ছে। ফলে তাদের প্রস্তাবিত অস্ত্রবিরতি কেবল এক প্রহসন, যা গণহত্যার সময়সীমা আরও বাড়িয়ে দিচ্ছে। এই ভয়াবহ বাস্তবতায় মুসলিম বিশ্বের কয়েকটি দেশ মানবিক ও রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা রাখছে, যার মধ্যে তুরস্ক সবচেয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে নিষেধাজ্ঞা ও অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে। তিনি আরও বলেন, গাজা পুনর্গঠন না হওয়া পর্যন্ত তুরস্ক কাজ চালিয়ে যাবে। তুরস্ক ইতিমধ্যে গাজায় পাঠিয়েছে 1 লাখ টনের বেশি ত্রাণ, যার মধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি, তাঁবু, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে। তুর্কির রেড ক্রিসেন্ট ও অন্যান্য এনজিও মিলে লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষকে সাহায্য করছে। তুরস্ক এখন পর্যন্ত 430 জন গাজাবাসীকে তুরস্কে এনে চিকিৎসা দিয়েছে, আর গাজায় তাদের চিকিৎসক দল কাজ করছে ধ্বংসস্তূপে রূপ নেওয়া হাসপাতালগুলোতে। এরদোয়ান বলছেন, গাজা একক কোনো দেশের দায়িত্ব নয়, এটি পুরো ইসলামী বিশ্বের পরীক্ষা। তিনি আরও জানিয়েছেন, তুরস্ক চাইলে ভবিষ্যতের কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীতেও অংশ নিতে প্রস্তুত। শুধু মানবিক নয়, তুরস্ক আইনি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তারা দক্ষিণ আফ্রিকার দাখিল করা গণহত্যা মামলায় সহ আবেদনকারী রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে, যা বর্তমানে আন্তর্জাতিক আদালতে বিচার চলছে। তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে, সংসদে গাজা অবরোধ ও নৌ আক্রমণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। এটি প্রমাণ করে যে তুরস্ক কেবল বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপও নিচ্ছে।
আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এখন প্রশ্ন হলো, গণহত্যা রোধে অন্য রাষ্ট্রগুলোর দায়িত্ব কি? জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্র যদি গণহত্যা করে, অন্য রাষ্ট্রের বাধ্যবাধকতা হলো সহায়তা না করা ও অপরাধী রাষ্ট্রকে দায়মুক্ত না রাখা। ফ্রান্সিসকা আলবানিজে বলেছেন, যেসব রাষ্ট্র এখনও ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক সম্পর্ক বজায় রাখছে, তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। এটি কেবল নৈতিক নয়, আইনি প্রশ্নও বটে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিধি অনুযায়ী গণহত্যায় সহায়তা বা সহযোগিতাও অপরাধ। কিন্তু পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ এই দায় এড়িয়ে যাচ্ছে। তারা মুখে মানবাধিকারের কথা বললেও ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেনি। ইউরোপের বিভিন্ন বন্দর দিয়ে এখনো যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে। এই দ্বিচারিতা বিশ্ব ব্যবস্থার নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করছে। জাতিসংঘ আজ প্রায় অকার্যকর, কারণ শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থে ন্যায় বিচারকে বন্ধক রেখেছে। গাজার শিশুদের জন্য এর মূল্য ভয়াবহ। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার জনসংখ্যার অর্ধেকই শিশু, যাদের অধিকাংশই এখন অনাথ। যারা যুদ্ধের মধ্যে বড় হচ্ছে, স্কুল নেই, চিকিৎসা নেই, খেলাধুলা নেই, শুধু ধ্বংস আর আতঙ্ক। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজন্মের 70% শিশু আজীবন মানসিক আঘাতে ভুগবে। এটি শুধু একটি প্রজন্মের নয়, পুরো জাতির ধ্বংস। আন্তর্জাতিক সম্প্রদায় আজ দুই রাষ্ট্র সমাধান নিয়ে নতুন করে কথা বলছে, কিন্তু আলবেনিজের ভাষায় এটি কেবল ভান। আসল প্রশ্ন হলো, গণহত্যা কিভাবে বন্ধ করা যায়? ইসরায়েলের উগ্র জাতীয়তাবাদ ও যুক্তরাষ্ট্রের নীতি একত্রে এই সংকটকে স্থায়ী করছে। তবুও আশার কিছু আলোকরেখা দেখা যায় দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে। দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এখন আন্তর্জাতিক আদালতে ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়েছে। তারা গণহত্যার বিরুদ্ধে এক নতুন নৈতিক ফ্রন্ট গড়ে তুলেছে। গাজা এখন কেবল একটি ভৌগোলিক এলাকা নয়, এটি মানবতার বিচার ক্ষেত্র, যেখানে বোমার নিচে মারা যাচ্ছে কেবল মানুষ নয়, মানবতা নিজেই। যখন কোনো শিশুর মুখ থেকে পানি শব্দটি নিঃশেষ হয়ে যায়, কোনো মা সন্তান হারিয়ে পাথর হয়ে যায়, তখন পৃথিবী নামের এই গ্রহটি আর সভ্য থাকে না। গাজার এই যুদ্ধ কেবল ফিলিস্তিনের পরাজয় নয়, এটি মানবতার নৈতিক পরাজয়। যদি পৃথিবী আজও নীরব থাকে, তাহলে ইতিহাসে নেভার এগেইন স্লোগানটি এক প্রতারণা হিসেবেই থেকে যাবে। গাজার ধ্বংসস্তূপের ভেতর হয়তো কোনো শিশুর খাতায় লেখা আছে, আমি আবার স্কুলে যাব, কিন্তু সেই স্কুল আর নেই, সেই শিশুটিও হয়তো আর নেই। তবুও গাজার মাটিতে জীবন এখনো লড়ে যাচ্ছে। প্রতিটি ধ্বংসস্তূপের ভেতর, প্রতিটি মায়ের অশ্রুতে, প্রতিটি ক্ষুধার্ত শিশুর চোখে লেখা আছে, আমরা হার মানব না। গাজা আজ শুধু এক যুদ্ধক্ষেত্র নয়, এটি মানবতার আয়না, যেখানে আমরা নিজেদেরই মুখ দেখতে পাচ্ছি, ভয়, লজ্জা, অপরাধবোধ আর নীরবতার মুখ। মানব সভ্যতা যদি সত্যি টিকে থাকতে চায়, তবে গাজার মাটি থেকে